নমস্কার, সকলকে স্বাগতম জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছে। আজকে আমি যে বইটা নিয়ে রিভিউ করব, সে বইটা আশা করি পাঠক জগতে অনেকেরই পড়া হয়ে গেছে, কিন্তু আমি বইটা পড়তে একটুখানি সময় নিয়েছিলাম। এই বইটা একটু দেরি করে পড়বো বলে সিদ্ধান্ত নিই। তো পড়ার পরে আমি যথারীতি আপনাদের সামনে আমার পাঠ প্রতিক্রিয়া জানাতে চলে এসেছি। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে বই শ্রী বুদ্ধদেব গুহর লেখা বাবলি। বুদ্ধদেব গুহর লেখা খুবই চর্চিত এবং খুবই বিখ্যাত একটা উপন্যাস। অনেক মানুষই বাবলি উপন্যাসটা দিয়ে বুদ্ধদেব গুহকে পড়ার যাত্রা শুরু করেন, কিন্তু আমি সেই ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম। আমি বাবলিটা একটু দেরি করে পড়লাম। তো চলুন এবার আমার পাঠ প্রতিক্রিয়া এবং বাকি অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়া যাক। বাবলি এই উপন্যাসটা প্রকাশিত হয়েছে সাহিত্যম পাবলিশার্স থেকে, নির্মল সাহিত্যম এজেন্সি থেকে। এর মোট পৃষ্ঠার সংখ্যা 176টা এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। বাবলির মুদ্রিত মূল্য 100 টাকা ছিল, যেটা বর্তমানে বেড়ে 200 টাকা হয়েছে। এটা একটা হার্ড কভার বাইন্ডিং বই। এই জ্যাকেট কভারটা এর সাথে অ্যাটাচই থাকে, খোলা যাবে না, আঠা দিয়ে আটকানো আছে। এটা একটা জ্যাকেট কভার রয়েছে এবং এর ভিতরে একটা প্লেন কভার রয়েছে। এবং বুদ্ধদেব গুহ এই উপন্যাসটাকে উৎসর্গ করেছেন পাঠকদেরকে, এবং এর প্রচ্ছদ অঙ্কন করেছেন সৌরিশ মিত্র। এই সিম্পল একটা প্রচ্ছদ সৌরিশ মিত্র অঙ্কন করেছেন। এবার আসি আমাদের বাবলি উপন্যাসের চরিত্রদের উপরে। উপন্যাসে মূল চরিত্র 3টি এবং সাথে রয়েছে কিছু পার্শ্ব চরিত্র। মূল চরিত্রের মধ্যে বাবলি, যার নামে এই বইটি। বাবলির আসল নাম দময়ন্তী। উপন্যাসের নায়ক অভি অর্থাৎ অভিরূপ, এবং উপন্যাসের আরেকজন চরিত্র হলেন ঝুমা। এবং পার্শ্ব চরিত্রদের মধ্যে বাবলির কাকা, কাকিমা, বাবলির মাসি, মেশো, এরা উল্লেখযোগ্য চরিত্র পার্শ্ব। এবার আসি আমাদের এই উপন্যাসের প্লট। আমাদের এই উপন্যাসের প্লট মূলত ইম্ফল এবং দিল্লিতে। ইম্ফল থেকে এই ঘটনাটা শুরু হয়েছে। ইম্ফল, কোহিমা, ডিমাপুর এইসব জায়গা থেকে শুরু করে পরে দিল্লির কিছু সিন আছে, এবং আবার আমরা ইম্ফলে কিছু জায়গাতে ফিরে আসবো এই উপন্যাসে। এবার আসা যাক মূল স্টোরিতে, বাবলি উপন্যাসের কিছুটা বিষয় সংক্ষেপের উপর। বাবলি বা দময়ন্তী, বাবলি নিজের নামটা বাবলি বলতেই বেশি পছন্দ করেন। তো বাবলি এই উপন্যাসের অন্যতম মুখ্য চরিত্র, যাকে নিয়ে উপন্যাসটা লেখা হয়েছে। বাবলি অবশ্যই সাবলীল, বাবলি অবশ্যই স্বাধীন, কিন্তু বুদ্ধদেব গুহর অন্যান্য উপন্যাসগুলির মতো বাবলি ততটাও সুন্দরী নয়। লেখক বাবলিকে এখানে কিছুটা মোটা দেখানোর বা মোটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। বাবলি একদমই ফিগার কনশাস নয়, বাবলি একটু মোটা, চেহারা বেশ ভারিক্যের দিকেই, এবং বাবলির গায়ের রংটাও ততটা ফর্সা নয়, চোখ মুখও তেমন ভালো নয়। কিন্তু আপাত দৃষ্টিতে বাবলির তাতে কিছু যায় আসে না। সে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে চাকরি পেয়েছে দিল্লিতে, কিন্তু সে বেড়াতে গিয়েছে ইম্ফলে তার মাসি মেশোর বাড়ি থেকে সে যাবে দিল্লিতে। কিন্তু হঠাৎই জানা যায় যে ইন্ডিয়ান এরোপ্লেন পাইলটসরা স্ট্রাইক ডেকেছে, সেই কারণে প্লেন যাওয়া আসা করা একটুখানি মুশকিল। সেইখানেই প্রথম আবির্ভাব ঘটে অর্থাৎ অভিরূপের। অভিরূপ এখানে তথাকথিতভাবে এসকর্ট বলে দাবি করা হয়, এবং সে বাবলিকে ডিমাপুর নামক একটি জায়গায় ছাড়তে যায়। সেখান থেকে সে তার এক দূর সম্পর্কের মামার প্রাইভেট জেটে করে দিল্লি যাওয়ার ব্যবস্থা করবে। তো এই অভিরূপ বেশ গুণী ছেলে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করার পর সে এখন একটা বিশাল কোম্পানিতে চাকরি করে, এবং এই কোম্পানিরই মালিক হচ্ছেন বাবলির মেশো। তো বাবলির মেশো অভিরূপকে একটা গুরু দায়িত্ব দেন যে বাবলিকে সুরক্ষিতভাবে সেইখানে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু বাবলি ছিল ভারী দামাল, ভারী দস্যি। তার অ্যাডভেঞ্চারের খুব শখ, তাই সে অভির কথা না মেনে, কারুর কথা না শুনে দাবি করে যে বিকালবেলাও গাড়ি চালানোর জন্য। পাহাড়ি পথের মধ্যে দিয়ে যাওয়াটা খুব একটা ঠিক হবে না বলে অভিযানে, কিন্তু বাবলি কোনো কথা শুনতেই রাজি নয়। যথারীতি তাদেরও ভাগ্য, গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। কিন্তু এই মাঝ রাস্তায় খারাপ হওয়ার পর তারা একটা বুনো কুড়ে ঘরে একটা রাত কাটায় একে অপরের সাথে। শুধুমাত্র ঠান্ডার হাত থেকে বাঁচতেই একটি কম্বলের সহায়তা নেয়, যেটা ছিল বাবলি। বাবলি
শুধুমাত্র অভিকে ঠান্ডার হাত থেকে রক্ষা দেওয়ার জন্য বা ঠান্ডার হাত থেকে কিছুটা ঠান্ডা কমানোর জন্য বাবলি এবং অভি একে অপরের কাছাকাছি আসে এবং একটা কম্বলকেই তারা শেয়ার করে নেয় সেই রাত্রে। কিন্তু তাদের মধ্যে আপাতভাবে কোনো প্রকারের শারীরিক মিলন বা শারীরিক সংযোগ হয়নি। পরবর্তীতে অভি তাকে যথারীতি কথা মতো সকাল সকাল ডিমাপুরে পৌঁছে দেয় এবং সেখান থেকে বাবলি চলে আসে তার গন্তব্যস্থলে দিল্লিতে। তো এর মাঝে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো তো আর বলা যায় না। কিন্তু এয়ারপোর্টে বাবলির এক কলেজের বন্ধু ঝুমার সাথে দেখা হয় এবং ঝুমার সাথে কথাবার্তা বলার পর সে জানতে পারে ঝুমা অভির প্রেমে পড়েছে, অর্থাৎ অভির প্রেমে পড়েছে। কেন? বাবলি নেহাতি অভিকে একজন ক্যাবলা, একজন সাদাসিধে ধরনের মানুষ মনে করেছিল, কিন্তু বাবলি জানতো না যে অভিরূপের কত গুণ। সে জানতোই না যে অভিরূপ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছে, এত ভালো সাঁতার কাটতে জানে, সে যে এত ভালো গান গাইতে জানে, কিংবা সে যে এত ভালো কবিতা লিখতে জানে, বাবলি সেসব কিছু জানাই ছিল। ঝুমার মুখে এবং পরবর্তীতে তার কাকার মুখে আরো অভিরূপের বর্ণনা শুনে বাবলি একেবারে প্রেমে পড়ে যায় অভিরূপের। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে ছিল ঝুমা। ঝুমাও জানায় সে অভিরূপের প্রেমে পাগল। এই নিয়ে শুরু হয় বাবলি এবং ঝুমার একটা ঠান্ডা লড়াই। বলা হলো বাবলি এটাকে একটা লড়াই বলে ভেবেছিল, আসলে ঝুমা অভিরূপের বন্ধুর বোন, অভিরূপের অন্তরঙ্গ বন্ধুর বোন। তো ঝুমা সেই ব্যাপারটাকে সেই রূপে গ্রহণ করে। পরবর্তীতে বাবলির চাকরি জীবন শুরু হয় এবং তারপর জানা যায় যে অভি মাত্র 3 দিনের জন্য আসছে দিল্লিতে। সেই সুযোগ বাবলির অভিরূপের সাথে দেখা করার, এবং তারপর যথারীতি বাবলির দেখাও হয় এবং অভি বাবলিকে নিমন্ত্রণ করে পুজোর সময় তাদের বাড়িতে এসে থাকার। সে তাকে ডিমাপুর, কোহিমা, ইম্ফলের আরো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবে এবং তাই ঠিক হয়। কিন্তু সে যখন আবার ইম্ফলে যায়, শুধু অভি নয়, তার সাথে দেখা হয় ঝুমার। বাবলি তখন জানতে পারে যে ঝুমা অভিরূপের বন্ধুর বোন। অভিরূপ তাকে নিজে থেকে নিমন্ত্রণ করে ডেকে এনেছে। পরবর্তীতে আরো বিভিন্ন ঘটনা ঘটে এবং এই ঝুমাই আরো এগিয়ে শেষ পর্যন্ত বাবলি এবং অভিরূপের বিয়ের সম্পর্কটাকে গড়ে তোলে। বলা ভালো ঘটকালি করে। বাবলির ভালোবাসা এবং অভিরূপের ভালোবাসা একে অপরের জন্য বেশ দৃঢ় হয়ে উঠছিল। তাই ঝুমা বাবলির কাকাকে ডেকে পাকা কথাটা বলার সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত ঝুমা তাদের মাঝখান থেকে সরে যায়, কেবল একটা ভালো বন্ধু হয়ে থেকে যায়। তো এরই মাঝে বিভিন্ন ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। তো এইসব জানতে আপনাকে পড়তে হবে বাবলি উপন্যাসটা। এবার আসি আমার পাঠ প্রতিক্রিয়ার উপর। বাবলি উপন্যাসটা পড়তে সবার আগে তো আমি বললামই যে বুদ্ধদেব গুহর অন্যান্য উপন্যাসগুলোর মতো এই উপন্যাসটা নারী সৌন্দর্যের উপরে নয়। যদিও বাবলি পরবর্তীতে একটুখানি ফিগার কনশাস, একটুখানি সৌন্দর্যের দিকে নজর দিয়েছিল, কিন্তু আপাতভাবে দেখতে গেলে বাবলি অন্যান্য উপন্যাসগুলোর মতো অতটাও সুন্দরী বলে তুলে ধরেননি এখানে বুদ্ধদেব গুহ। এবং বাবলির দ্বারা তিনি নিজেই বলেছেন যে সাহিত্যিকরা ফিগার সর্বস্ব নারী নিয়েই যেন লিখতে পছন্দ করেন, মোটা মহিলা বা কম সুন্দর মহিলাদের নিয়ে অতটাও লিখতে পছন্দ করেন না। এটা একটা দেখার বিষয় যে এই উপন্যাসটা বুদ্ধদেব গুহর একটা বেশ ব্যতিক্রমী উপন্যাস। এবং বুদ্ধদেব গুহর উপন্যাস মানেই আমরা জানি যে প্রকৃতির অনেক সৌন্দর্য, প্রকৃতির একটা বিরাট অংশ থাকে। তো বাবলি উপন্যাসে প্রকৃতির এই অংশটাও কিছুটা কম আমার চোখে পড়েছে। মানে ইম্ফলের কিছু কিছু বর্ণনা রয়েছে, কিন্তু যতটা প্রকৃতির বর্ণনা তার উপন্যাসে প্রকট হয়ে ওঠে ততটা বাবলি উপন্যাসে আমার চোখে পড়েনি। তো এই দুটো বিষয় একটুখানি লক্ষ্য করার এই উপন্যাসে। আর দ্বিতীয়ত অবশ্যই যে মানব মানবীর একটা সম্পর্ক চোখে পড়ে, সেটাও না একটুখানি আমার কম বলে মনে হচ্ছে এই উপন্যাসে। এটা একটা বলা হলো একটা স্ট্রেট কাট প্রেমের উপন্যাস, যে একটা ছেলেকে পাওয়া নিয়ে দুটো মহিলার যে একটা ঠান্ডার লড়াই, কোল্ড ওয়ার যেটা হয় আর কি, সেরকম একটা ঘটনা। তো খুব সিম্পল একটা উপন্যাস, খুব সিম্পল ওয়েতে এগিয়েছে, পড়তে বেশ ভালোই লাগে। তো যারা মোটামুটি প্রথমের দিকে পড়ার ইচ্ছা রাখেন, তো আমি বলবো হ্যাঁ অবশ্যই পড়া যায়, অতটাও কঠোরতা নেই এটা পড়ার জন্য। মোটামুটি সবের উপরে আমার এই উপন্যাসটা ভালোই লেগেছে। একটা সিম্পল উপন্যাস বলা যায় বুদ্ধদেব গুহর। আমি একদিন যা উপন্যাস পড়েছি বা পড়ছি, তো বাবলি মনে হয়েছে আমার একটা সিম্পল উপন্যাস।
এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখার জন্য।